আজকের পর্বটা মূলত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা তোমাদের সাহিত্য সঞ্চয়ন বাংলার যে টেক্সট বই যদি পেছনের পাতায় দেখো, দেখবে মে মাসের মধ্যে তোমাদের টেক্সট পোর্শনের চিঠি গদ্যটাও কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এর আগে আমরা টেক্সটে শেষ করেছি আকাশে সাতটি তারা কবিতাটি। আজকে তোমাদের পাঠ্য হিসেবে যে গদ্য অংশটি রয়েছে, এই গদ্যটি তোমাদের নবম শ্রেণীর বাংলার টেক্সটের সিলেবাসের যতগুলি গদ্য পদ্য বা প্রবন্ধ জাতীয় রচনা রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে সহজ। তোমরা কোনো সাজেশান ছাড়াই বা যে কারোর হেল্প ছাড়াই কিন্তু এই পুরো গদ্যটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবে। এখানে আমরা সত্যি একটা গল্পও পাবো। এটা স্বামী বিবেকানন্দের লেখা একটি চিঠি। মিস মার্গারেট ই নোবেলকে উদ্দেশ্য করে তিনি এই চিঠিটি লিখছেন। তাহলে আমরা এই চিঠিটির বা এই পাঠ্য অংশটির বিষয়বস্তুটি বোঝার আগে একটু স্বামী বিবেকানন্দের সম্পর্কে আগে অবগত হয়ে নিই। চারটে কথা আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে আগে একটু জানলেই ভালো। যে আধুনিক ভারতের স্রষ্টা হিসেবে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দকে অগ্রগণ্য হিসেবে বলে মনে করি। তা স্বামী বিবেকানন্দ দেখা গেছে যে সংস্কার বা আচার আচরণের যে বাহ্যিক দিক, এটাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন এবং ভারতাত্মাকে জাগ্রত করার প্রবলভাবে চেষ্টা তিনি তার সমস্ত কাজের মধ্য দিয়ে করে গেছেন বা করেছেন। যে কারণে আমরা দেখি সমগ্র দেশে তিনি এক অন্য মানবতাবোধ বা জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিলেন। শুধু তাই নয়, দেখা গেছে যে বিশ্বের দরবারে ভারতবর্ষকে তিনি এক অন্য ভাবমূর্তিতে প্রতিষ্ঠিত করতেও সক্ষম হয়েছিলেন। তা সেই স্বামী বিবেকানন্দ যখন তার কর্মজীবনে তিনি ভারতবর্ষের নানান প্রান্তে নানান রকম সংস্কারমূলক কাজ করে গেছেন, দেখা গেছে যে তিনি বা তার সংসর্গে এসে অনেক মানুষ, তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটা কিন্তু জাগ্রত হয়েছে। প্রতিভা বলতেই যে শুধুমাত্র শিল্প সাহিত্য সংস্কৃতিকে বোঝায় তা কিন্তু নয়। আমার মনে হয় একটা দেশের বা একটা সমাজের সম্পূর্ণরূপে জাগরণ তখনই সম্ভব যখন মানুষের মন থেকে কুসংস্কার অন্ধবিশ্বাস দূরীভূত হয়। স্বামী বিবেকানন্দ যে সময় ভারতবর্ষের বুকে সংস্কারমূলক কাজ করেছিলেন, সেই সময় কিন্তু ভারতবর্ষের মূলত ভারতবাসীদের রন্ধ্রে রন্ধ্রে দেখা গেছে যে কুসংস্কার একদম দানা বেঁধে রয়েছিল। তা সেই সময় পর্বে খুব শক্ত ছিল সমাজ সংস্কারমূলক কাজ করা স্বামী বিবেকানন্দের একার পক্ষে। দেখা গেছে তার সংসর্গে অনেকেই এসে কিন্তু তার সঙ্গে এই কাজে লিপ্ত হয়েছেন এবং একটা কথা প্রচলিত রয়েছে না, জহুরি জহর চেনে। স্বামী বিবেকানন্দ বুঝে গেছিলেন যে কাকে দিয়ে কোন কাজ চলবে, কে কোন কাজ করার উপযুক্ত। আমরা কিন্তু সেরকমই কিছুটা তথ্য বা খবর আমাদের আজকের আলোচ্য যে বা পাঠ্য চিঠি গদ্য অংশটা থেকে পাই। দেখো, এই চিঠি যে গদ্যটা মূলত আমরা দেখব স্বামী বিবেকানন্দের লেখা একটি গ্রন্থ, বাণী ও রচনা, যে গ্রন্থটির সপ্তম খণ্ডে একটি পত্র সংকলন রয়েছে। যে পত্র সংকলনটির নাম হচ্ছে পত্রাবলী। সেই পত্রাবলীর পত্র সংকলনের অন্তর্গত 371 সংখ্যক পত্র হচ্ছে আমাদের এই পাঠ্য চিঠি নামক গদ্য অংশটি। তাই এখানে এর আগেই তোমাদের বললাম, মিস মার্গারেট ই নোবেলকে উদ্দেশ্য করেই কিন্তু স্বামী বিবেকানন্দ এই পত্রটি লিখছেন। তাহলে দেখো, স্বামী বিবেকানন্দ, আমি বিষয়বস্তুর আলোচনায় যাচ্ছি এই গদ্য অংশটির। তা স্বামী বিবেকানন্দ চিঠি লিখছেন মিস নোবেলকে উদ্দেশ্য করে। তাহলে এই চিঠি লেখার একটা গূঢ় অর্থ কিন্তু রয়েছে, একটা খুব গভীর তাৎপর্য রয়েছে। চিঠি লেখাটার মধ্য দিয়ে তিনি মিস নোবেলের সম্পূর্ণরূপে মন প্রস্তুত করতে চলেছেন। মিস নোবেল যখন ভারতবর্ষে এসে স্বামী বিবেকানন্দের সঙ্গে ভারতবর্ষের নানান প্রান্তে সংস্কারমূলক কাজের সঙ্গে সংযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তখন স্বামী বিবেকানন্দ মিস নোবেলের মধ্যে যে গুণাবলী পূর্বে থেকেই লক্ষ্য করেছিলেন বা বুঝেছিলেন যে মিস নোবেলের মধ্যে যে ক্ষমতা রয়েছে, সেটাকে পূর্ণমাত্রায় জাগ্রত করতে গেলে মিস নোবেলের ভারতবর্ষে এসে কোথায় থাকা উচিত, কী করা উচিত,
কার সঙ্গে মেশা উচিত, কার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলা উচিত। তাছাড়া ভারতবর্ষে এসে কাজ করতে গিয়ে ভারতবাসীদেরকে কিভাবে মিস নোবেল পাবেন, অর্থাৎ যাদের মনের বা যাদের কাছে থেকে মিস নোবেল কাজ করবেন তাদের কাছ থেকেও তিনি কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সেটাও কিন্তু এখানে ব্যক্ত করা হয়েছে এই গদ্য অংশের মধ্যে। তাহলে এই গদ্যটা তো আমরা দেখতে পাচ্ছি মূলত একটি চিঠি, যেটা স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে উদ্দেশ্য করে লিখছেন। তাহলে চিঠির মধ্যে এই বিষয়গুলো আগে থেকে মিস নোবেলকে স্মরণ করিয়ে দিয়ে তিনি মিস নোবেলের মনটাকে পূর্ণভাবে ভারতবর্ষে এসে কাজ করার জন্য প্রস্তুত করতে চেয়েছেন। এবং স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে কী রূপে দেখতে চান, বা তাকে অন্যের অধীনে থেকে কর্মরত অবস্থায় দেখতে চান না নেতৃস্থানীয় হিসেবে দেখতে চান, সেটাও তিনি এই পত্রের মাধ্যমে ব্যক্ত করেছেন। কেননা স্বামী বিবেকানন্দ যথার্থ একজন জহুরি, যিনি মিস নোবেলকে বুঝতে পেরেছিলেন যে তার মধ্যে যে বৈশিষ্ট্য বা তার মধ্যে যে বংশগত বৈশিষ্ট্যগুলো রয়েছে বা স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে, যে মিস নোবেল কিন্তু কর্মক্ষেত্রে এসে একটা বড় জায়গা অর্জন করতে পারেন। তাহলে এখানে বড় জায়গা অর্জন করার থেকে স্বামী বিবেকানন্দ মূলত যেটা চেয়েছিলেন, যাতে ভারতবর্ষে যথার্থ সংস্কারমূলক কাজটা হয়, সেজন্যই কিন্তু একজন সেইভাবে কর্মী তৈরি করাও সবার আগে প্রয়োজন। তা এখানে স্বামী বিবেকানন্দ কিন্তু মিস নোবেলকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখে সেই প্রস্তুতি নিয়েছেন যে মিস নোবেলকে পুরোপুরিভাবে ভারতবর্ষের সংস্কারমূলক কাজের জন্য কিভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে তোমরা আজকে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। তোমরা এই টেক্সটটা এরপর বাড়িতে কম করে হলে 2 বার এবং বেশি করে হলে 5 বার রিডিং পড়বে। ছোট্ট একটা টেক্সট, তোমাদের পড়ার ক্ষেত্রে এখানে কোনোভাবে কোনো অনীহা আসবে না, পড়তে তোমাদের খুব মজাও লাগবে। যেহেতু ছোট্ট টেক্সট, তোমরা যে কোনো পাঠ্যপুস্তক খোলার পর যখনই দেখো কোনো গদ্য হয়তো আকৃতিতে অনেক বড়, তোমরা সেটাকে রিডিং পড়ার জন্য ধৈর্য হারিয়ে ফেলো। তোমাদের আগে থেকেই যেন একটা মনে মনে সেই টেক্সট পোর্শনের প্রতি অনীহা এসে যায়, কিন্তু সেটা আনবে না। একদম নিতান্ত অতি সাধারণ বা অতি সামান্য পরিমাণ এখানে বিষয়বস্তু রয়েছে, কিন্তু প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ এবং বিষয়বস্তুর গভীরতাও খুব রয়েছে। এখানে মানে পুরো টেক্সট পোর্শন জুড়ে ছোট বড় প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এর পরের পর্বে প্রশ্ন উত্তর সহযোগে টেক্সট আলোচনা করব। আগে তোমরা এর বিষয়বস্তুটা জানলে এবং ভালো করে এটা বাড়িতে রিডিং পড়ো। এরপরে আমরা দেখব এর মধ্যে 3 নাম্বার বা 5 নাম্বার বা এমসিকিউ এর কী ধরনের কী প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আজকে তাহলে এতটা তোমরা অনুশীলন করো।